আজকে গল্পের আসর থেকে শুভকামনা জানিয়ে গল্প পাঠ শুরু করছি। গল্পের নাম নিমতলী বাস স্ট্যান্ড। গল্প লেখক মোজাম্মেল হক নিয়োগী। মাগুর মাছের আড়াইলের মতো রাস্তায় গর্তের শেষ নেই। মুড়ি ভর্তার মতো মানুষগুলি ভর্তা বানাচ্ছে বাসটি। কখনো মৃদু, কখনো তীব্র ঝাঁকুনি। ইঞ্জিনের শব্দ না ঝাঁকুনির শব্দ তা বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না। হর্ন ছাড়া গাড়িটির সব কিছুই বাজে। চৈত্রের খাঁকা রোদ্দুর, ভ্যাপসা গরম, জরাজীর্ণ মানুষের ঠাসাঠাসি, বাসটির রংবাজি, সব কিছু মিলিয়ে অতিষ্ঠ। মাঝে মাঝে দমকা বাতাস আসে বটে, তবে ভিড় বিধিয়ে আমার কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না। ঘাম আর গরমে স্যান্ডউইচ হয়ে গেছি। অনেক বছর পর গ্রামে যাচ্ছি। 10 বছর কিংবা আরও কিছু বেশি সময় হতে পারে। এই দীর্ঘ সময় অতিক্রান্ত কিভাবে হয়ে গেল তাই মাঝে মাঝে ভাবছি। জীবনের পরতে পরতে তলিয়ে থাকা স্মৃতিগুলো মনের অজান্তেই মাঝে মাঝে ভেসে উঠছে, মজা বিলের কাদা থেকে ভেসে ওঠা বুদবুদের মতো। আর এগুলো লাল, নীল, বেগুনো নানা রঙের প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে মনের আকাশে। হারিয়ে যাওয়া অতীত, সেই সব অতীত কোনোটা উজ্জ্বল, কোনোটা রাহুগ্রস্ত চাঁদের মতো ক্ষয়ে যাওয়া, কোনোটা বাঁশির শেষ সুরের রেশের মতো বুকের ভেতর পূরবীর সুর তোলে। সেই সব অতীত কোনোটা উজ্জ্বল, কোনোটা রাহুগ্রস্ত চাঁদের মতো ক্ষয়ে যাওয়া, কোনোটা বাঁশির শেষ সুরের রেশের মতো বুকের ভেতরে পূরবীর সুর তোলে। আজ পুরনো ক্ষয়ে যাওয়া মানুষের শৈশবের দুরন্তপনার কথা মাঝে মাঝে মনে পড়ছে, যাদের সঙ্গে আমার জীবন মিশেছিল একাত্ম হয়ে এককালে। কখনো হাস্য রহস্যপূর্ণ অতীতের কথা মনে হতে হাসি পায়। একাই মৃদু হাসছি। আমার সিটের পাশের লোকটি আমাকে মাঝে মাঝে দেখছে আর অন্য কোনো সিট খালি আছে কিনা লক্ষ্য করছে। তার ধারণা আমি পাগল, তাই পাগলের কাছ থেকে দূরে থাকাই ভালো। পাগল মানুষের কোনো ক্ষতি না করলেও পাগলকে মানুষ ভয় পায়। ঘটনাটি আমার বোধের মধ্যে এলে আমিও তার সঙ্গে একটু মজা করার জন্য ভাব নিলাম। যা করছিলাম অসাবধানতায়, তা এখন সচেতনভাবেই করছি আর লোকটিকে আর চোখে দেখছি। কিছু দূর গিয়ে বাসটি একটা স্টপে থামলে আমার পাশের লোকটি সামনের একটা খালি সিট পেয়ে দখল করল। সে লোকটি সেখানে গিয়েই তার পাশের লোকটির কানে কানে ফিসফিস করে বলল, লোকটি পাগল, একা একা ঝিম ধরে থাকে আর মাঝে মাঝে হাসে। আমি লক্ষ্য করলাম সেই লোকটিও আমার দিকে সকৌতুকে তাকালো কয়েকবার। একসময় মনে হলো তার সঙ্গেও একটু রসিকতা করা যাক। অপেক্ষায় রইলাম আমার দিকে কখন তাকায়। কিছুক্ষণ পর যখন সেই লোকটি আমার দিকে তাকালো, তখন আমি চোখ বড় বড় করে এদিক সেদিক ঘোরালাম। মনে হলো লোকটি ভয় পেল। এরপর দীর্ঘক্ষণ তাকে আর আমার দিকে তাকাতে দেখিনি। বাসে যাত্রী আছে, মফিজও আছে, তিল ধারণের ঠাঁই নেই। মনে মনে বললাম, তিল ঠাঁই নাহিরে। রবীন্দ্রনাথ কি 100 বছর আগে এই ধরনের বাসের কল্পনা করতে পেরেছিলেন, নাকি আকাশের মেঘ দেখেই বলছিলেন? কে জানে। মানুষের গামের গন্ধ, বিড়ির গন্ধ, তারপর হেল্পার কন্ট্রাক্টরের চেঁচামেচি, অফিসদের ভাড়া কম দেওয়ার খেচর খেচর ইত্যাদি নানা সমস্যার, নানা যন্ত্রণার কসরত সীমা লঙ্ঘন করে চলেছে। গাড়ির গতিবেগ সঠিক হলে নিমতলী বাস স্ট্যান্ডের যেতে 2 ঘন্টা লাগার কথা, কিন্তু 4 ঘন্টা পরে বাসটি ঝনঝন শব্দ করে থামলো নিমতলী বাস স্ট্যান্ডে। জায়গাটা আমার এককালে খুব পরিচিত থাকলেও এখন বড় অচেনা হয়ে গেছে। সব কিছুর এত দ্রুত বদলানোতে স্মৃতি আর ধরে রাখা যায় না। বাস থেকে নেমে যৌবনপ্রাপ্ত একটা মেহগনি গাছের নিচে দাঁড়ালাম। গাছটি বেশ তরতাজা, পাতারা 2 রকমের সবুজ দেখাচ্ছে ভারী বাতাসের সৌজন্যে। হাতের ব্যাগটি কাঁধের উপর রেখে
মেহগনি গাছের নিচে এসে দাঁড়ালাম। এখানে দাঁড়িয়ে দিগন্ত লাগোয়া প্রসারিত মাঠের যে উত্তাল প্লাবনের সবুজতা দেখা যেত, এখন আর তা দেখা যায় না। ধানি জমি গ্রাস করে উঠেছে মানুষের আবাসিক ঘরবাড়ি। চরের বালিতে সেই পুরনো বেপরোয়া ব্রহ্মপুত্র চাপা পড়েছে একটা খালের মতো দাগ রেখে। জরাজীর্ণ নদীর এই নিদারুণ শ্রীহীন রূপ দেখে মনে মনে বললাম, হায় রে ব্রহ্মপুত্র, তোর মা বাপের অভিশাপ লেগেছে কিনা? তোর বুকে কেন জলহীন চর? পরক্ষণেই মনে হলো নদীর মতো আমিও আজ এখানে অচেনা। অনেকক্ষণ তাকিয়ে রইলাম বেহুলার মতো দূরে, অনেক দূরে। নাগরিক খাঁচার আটকে থাকা পাখি মুক্ত আঙিনায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থেকে বুক ভরে নিঃশ্বাস নিতেই ভালো লাগছে। এভাবে বিমর্ষ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন হারিয়ে যাওয়া আমাকে খুঁজছিলাম সেই বিপন্ন আঙ্গিনায়, তখন একটি মেয়ের কান্নার শব্দে পেছনে ফিরে তাকালাম। তাকিয়ে দেখি এক যুবতী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তার পাশে কয়েকজন নারী নিঃশব্দে তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। যুবতীর চারপাশে মানুষের চোখে মুখে অসহনীয় বিমূঢ়তা। তাদের পাশে ধুতি পরা একজন পুরুষ একটু দূরে দাঁড়িয়ে রয়েছে। তার চোখে মুখেও উৎকণ্ঠা। পোশাক দেখে বোঝা যাচ্ছে ওরা সনাতন ধর্ম অবলম্বী। এক রিক্সাওয়ালা কাছের লোকটিকে জিজ্ঞেস করলো, মেয়েকে ওপারে পাঠায় দিতেছেন দাদা? লোকটি উপর নিচ মাথা নেড়ে রিক্সাওয়ালার প্রশ্নের সদ্গতি করল। মুখে কোনো কথা বলল না। রিক্সাওয়ালার কথা এবং পাশের লোকটির মাথা নাড়ানো দেখে আমার বুকের ভেতর ভাঙনের শব্দ হলো। মানুষের কান্না দেখে আমার সাধারণত হাসি পায়, কিন্তু আজ হলো বিপরীত। অন্তরাত্মায় একটা ঝাঁকুনি লাগলো বড় ধরনের। বুকটা ভারী লাগতে শুরু করলো। এক প্রকার মায়াদ্রতায় আমি হঠাৎ সিক্ত হয়ে উঠলাম। মনে হলো জলের ধারা নেমে এসেছে আমার দুই চোখের গভীর কুঠোরে। মনে হলো ৩৫ বছর আগের এমন এক দুপুরের কথা। আর কদিনের কথা। তখন আমার বয়স কত হবে? এক ভরা বাদলের দিনে পাটক্ষেতের ভিতর দিয়ে বৃষ্টিতে ভিজে অনিতা দিদির বাড়ি থেকে জাম্বুরা চুরি করতে গিয়েছিলাম বল খেলার জন্য। এই কাজটি আমি প্রায়ই করতাম। বৃষ্টি নামলেই জাম্বুরা চুরি, দিনভর বৃষ্টিতে ভিজে খেলা, খেলতে খেলতে একসময় কাদার সচল মূর্তি। এই আনন্দ ছিল ঢেউয়ের বুকে খেয়া পাতার নৌকা। সেদিন অনিতাদি গাছের পাশেই বৃষ্টিতে ভিজে গোসল করছিল। আমি তাকে দেখিনি। একটা জাম্বুরা ছিঁড়ে হাতে নিতেই অনিতাদি খপ করে আমার হাতে ধরে ফেলল। মনে হলো প্লায়ার দিয়ে হাত চেপে ধরল। আমি অনিতাদির দিকে তাকাতেই দিদি হেসে দিল। এবার হাত ছেড়ে দিয়ে কান ধরল। বলল, তুই তাহলে প্রতিদিন জাম্বুরা নিয়ে যাস না? তাই আমি মিথ্যা না বলে বললাম, হ্যাঁ, আমি বৃষ্টি নামলেই জাম্বুরা চুরি করি। আমার কথায় অনিতাদি রাগ না করে হেসে দিল। কেন হাসলো বুঝতে পারলাম না। এবার কানটা আরও জোরে ধরে টেনে ধরে বলল, আয়, বাবার কাছে নিয়ে যাই তোকে, তুই বড় চোর হয়ে গেছিস। আমি বললাম, ওনার কাছে নেবে কেন? তুমি যা পারো শাস্তি দাও। অনিতাদি হেসে দিল। বলল, বল, আর চুরি করবি না? তাহলে ছেড়ে দেব। বললাম, আর চুরি করব না। অনিতাদি আমার কান ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। অপমানটা কম নয়। প্রায়শ্চিত্ত করা আর কি পথ? তবে ঘটনাটা যদি ফাঁস হয়ে যায় তাহলে আরও মরা। তাই এই ঘটনা যদি আব্বা আম্মা জানতে পারে তাহলে কয়বেলা উপোস রাখবে তাও ভাবছি। তাই এই ঘটনা কাউকে যেন না বলে সেজন্য তাকে অনুরোধ করার একটু সুযোগ খুঁজতে গিয়েই তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমার মানসিক অবস্থা বুঝেই হয়তো অনিতাদি বলল, চাল ভাজা খাবি? অনিতাদির বাবার সঙ্গে আমার বাবার খুব সখ্য ছিল। তাদের বাড়ির সঙ্গেও আমাদের বাড়ির একটা আত্মিক সম্পর্ক আছে বলেই হয়তো দিদি আমাকে সহজ কথার জন্য কথাটি বলল। বৃষ্টির দিন চাল ভাজার কথা শুনে জিভে জল এসে গেল।
আমি তার দিকে নিরুত্তাপ চোখ তুলে তাকাতেই অনিতাদি বলল, বাড়ি থেকে কাপড় বদলিয়ে ছাতা নিয়ে শুকনো কাপড় পরে আয়। আমি চাল আর কাঁঠাল বিছি ভাজতে যাই। বৃষ্টির মধ্যে কাপড় বদলিয়ে ছাতা নিয়ে অনিতাদির বাড়িতে এলাম। কিছুক্ষণ পরেই অনিতাদির চাল, কাঁঠাল বিচি আর মিষ্টি কুমড়োর বিচি ভেজে ডালায় নিয়ে তার রুমে ঢুকলো। দুজনে পাশাপাশি বসে খেলাম আর গল্প শুরু করলাম। অনিতাদির সঙ্গে আমার এই ঘটনার পর থেকে সখ্য বেড়ে গেল। এরপর থেকে প্রতিদিনই আমি অনিতাদির বাড়িতে যেতাম। দুজনে মিলে আচার খেতাম, গাছের আড়ালে বসে গল্প করতাম, মাঝে মাঝে ফড়িং ধরতাম, কখনো কখনো দুজন মিলে প্রজাপতি ধরতাম তাদের বাড়ির আঙিনায়। যখন আমরা প্রজাপতি ধরতাম তখন অনিতাদি বলতো, প্রজাপতিটা আমার গায়ে ছোঁয়া দে রে। আমি জানতে চেতাম কেন? এমনি হি 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 হি, না বলে ছোঁয়ায় দেব না? থাক, ছোঁয়াতে হবে না, এভাবে ছোঁয়ালে কিছু হয় না। কি হয় না অনিতাদি? থাক, জানিস গুট্টু, আমার গায়ে যখন প্রজাপতি এসে নিজে নিজে বসবে তখনই আমার বিয়ে হবে। কে বলেছে? প্রজাপতি হলো বিয়ের দেবতা, তাই। বুঝলি গুট্টু? কি বুঝলাম আর কি বুঝলাম না তা ভেবে না পেয়ে বললাম, তাহলে প্রজাপতি তোমার গায়ে কখন বসবে? যখন বিয়ের সময় হবে। আচ্ছা, মনে হলো আমি অনেক কিছুই বুঝে গেছি। আচ্ছা রে গুট্টু, আমার যদি দূরে কোথাও বিয়ে হয় তাহলে তোর খারাপ লাগবে না? না, খারাপ লাগবে কেন? আমাকে না দেখলে তোর খারাপ লাগে না? তুই এত স্বার্থপর? না দেখলে তো খারাপ লাগবেই। তার কথা আমি কিছুক্ষণ পর বুঝতে পেরেছিলাম। দূরে বিয়ে হলে তো তার সঙ্গে প্রতিদিন দেখা হওয়ার কথা নয়, তাহলে খারাপ না লেগে উপায় কি? সেদিন অনিতাদির কথায় সত্যি আমার মন খারাপ হয়ে গিয়েছিল। মনে মনে বলেছিলাম, অনিতাদির যেন কোনো দিন বিয়ে না হয়। তাকে প্রতিদিন দেখতে পারবো না তা ভাবতে আমার বুক ফেটে যাচ্ছিল। এক প্রকার অজানা কষ্টের বিষ ছড়িয়ে পড়ছিল মগজে, মননে ও চেতনায়। আমি সেদিন অনেকক্ষণ স্তব্ধ হয়ে তার পাশে দাঁড়িয়েছিলাম। অনিতাদিও বুঝতে পেরেছিল আমার মনের অবস্থা। তখন দিদি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, দৌড় বোকা, কি হবে কোথাও, তোর সাথে আমি প্রতিদিনই খেলতে পারবো। অনিতাদির কথায় আমার গুমরা মুখে হাসি ফুটেছিল, বুকের কষ্টটাও কমে গিয়েছিল অনেকখানি। স্কুল ছুটির দিন এক দুপুরে আমি অনিতাদির বাড়িতে গেলাম। অনিতাদি তাদের হেসেলের পাশে নারকেল গাছটার নিচে চুপচাপ মুখ কালো করে বসে আছে। তাকে চিন্তাক্লিষ্ট মনে হলো। আমাকে দেখে অন্যদিন যেভাবে উছলে উঠত, আজকে তাকে এমন মনে হচ্ছে না। অনিতাদিকে এত গম্ভীর আমি কোনোদিন দেখিনি। খুব ভয়ে ভয়ে তার কাছে গিয়ে বসলাম। অনিতাদি হাঁটুতে থুতনি রেখে মাটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। একটি বার আমার দিকে ফিরেও তাকালো না। কিছুক্ষণ বসে থাকলাম তার পাশ ঘেঁষে। এক প্রকার অস্বস্তিতে আমি অস্থির হয়ে উঠলাম। অনিতাদি এমন গম্ভীর হয়ে বসে আছে কেন? বারবার একটি প্রশ্ন মনটাকে কোচবিদ্ধ করছে। তার থুতনি ধরে মুখটা উপরে তুলে বললাম, তুমি এভাবে বসে আছো কেন? অনিতাদি মুখ উপরে তুলল, নিরেট অসারতা নিয়ে ভাবলেশহীনভাবে আমাকে বলল, তুই আমাকে বিয়ে করবি? কথাটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। অনিতাদি আমাকে এমন কথা বলল কেন? বিস্ময়াহত হয়ে জানতে চাইলাম, আমি তোমাকে বিয়ে করব? এমন কথা বলছো কেন অনিতাদি? অনিতাদি বলল, তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে আমি এই গ্রামে থাকতে পারবো, না হলে আমাকে ভারতে পাঠিয়ে দেবে। অনিতাদির কথা বুঝতে আমার অনেকক্ষণ সময় লাগলো। আমি বুঝি দেরিতে, সোডিয়াম বাতির মতো। তারপর তার ভার মুখে এক চিলতে হাসি দেখার জন্য আমি সেই তেদরামি শুরু করলাম। একটা ফড়িংয়ের পুচ্ছে একটা সরু ঘাস বেঁধে তার সামনে ছেড়ে দিলাম। ফড়িংটি উঠতে পারছে না শত চেষ্টা করেও। মুখ ব্যাংচালাম, না, অনিতাদি হাসেনি, একটু হাসেনি। আমার কাছে বড় অস্বস্তিকর লাগছিল।
এই অস্বস্তিকর পরিবেশে আর থাকতে পারলাম না, চলে এলাম বাড়িতে। বাড়িতে এসেও আমি একটুও শান্তি পেলাম না। কেন এত কষ্ট, তাই ভেবে পাচ্ছিলাম না। সারাটা দিন আমার খুব খারাপ গিয়েছিল। এমন একটা জীবন্ত মেয়েকে এমন মনমরা আমি আর কোনো দিন দেখিনি। ভাবতে ভাবতে আমিও বারবার এলোমেলো হয়ে যাচ্ছিলাম। আমার কানে শুধু বাজছিল, তুই আমাকে বিয়ে করবি? আমি তো তখন বিয়ে কি তা ভালো করে বুঝতামও না। 3 দিন পরে আমি আবার অনিতাদির বাড়িতে গেলাম। বাড়ির আঙ্গনায় খুঁজে না পেয়ে ঘরের ভিতরে তাকালাম। বারান্দায় মাসিমা, অনিতাদির মা, কুলোয় চাল ঝাড়ছিলেন। ঘরের দিকে তাকিয়ে দেখি অনিতাদি জানালার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, সেদিনের মতোই গম্ভীর বাকহীন। আমি দৌড়ে তার কাছে গেলাম। তাকে জড়িয়ে ধরতে গিয়েও আচমকা থেমে গেলাম। এক অভাবনীয় জড়তা আমাকেও কঠিন করে তুলল। অনিতাদি আমার দিকে ফিরে তাকালো অনেকক্ষণ পর। তারপর আমার নরম চুলে আঙুল দিয়ে বিলি কেটে বলল, তুই তো আমাকে বিয়ে করলি না? কাল আমি কাল ভারতে চলে যাব। এসব কি বলছো অনিতাদি? হ্যাঁ, ঠিকই বলছি। এদেশে আমার বর নেই তো তাই। তুইও রাজি হলি না, আর আমার এদেশে থাকাও হলো না। অনিতাদি কাষ্ট হাসি হাসলো, বড় কষ্টে। সেই হাসি রোজ করে বুকের ভেতর থেকে যেন ফর্সেপে দিয়ে টেনে বের করা একটি কাঁটার মতো। তার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি তার দিকে তাকালাম। আমার মাথায় অনিতাদি তার থুতনি রাখলো। কিছুক্ষণ পরে অনুভব করলাম আমার মাথায় চোখের উষ্ণ পানি টপ টপ করে পড়ছে। আমি মাথা সোজা করে অনিতাদির দিকে তাকালাম। সত্যি তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। তার এই কান্না আমাকে ব্যাকুল করে তুলল। আমিও নির্বাক হয়ে মূর্তির মতো তার সামনে দাঁড়িয়ে রইলাম। মনের অজান্তে আমারও চোখ ভিজে গেল। একসময় অনিতাদি বলল, এখানের মাটির ঘ্রাণ খুবই তীব্র রে রাকিব। আমি যখন ভাবি আমি ভারতে চলে যাচ্ছি এই দেশ ছেড়ে, সেখানে আমাকে বিয়ে দেওয়ার জন্য নেওয়া হচ্ছে, তখন এই মাটির ঘ্রাণ আমাকে খুব আড়ষ্ট করে তোলে। তখন তাকিয়ে থাকি গাছের দিকে, ব্যাকুল করা সবুজের দিকে, পাখিদের দিকে। এসব ব্যাকুল সবুজ পাখিদের দেখার, মাটির ঘ্রাণ নেওয়ার ভাগ্য আমার জীবনে আর কোনোদিন হয়তো হবে না। আমি হয়তো ভোরের কাক হয়ে আর ফিরে আসবো না ধানসিঁড়িটির তীরে, আমাদের এই দেশে। অনিতাদি তার ওড়না দিয়ে চোখ ঢাকলেন। আমার চোখ থেকেও গল গল করে পানি ঝরল। খুব আশ্চর্য লাগলো, দিদি আজকে আমাকে গুট্টু ডাকলো না। তার মুখে গুট্টু ডাক শুনতে মন খুব বেকুল হয়ে উঠেছিল, কিন্তু তার হলো না। পরদিন ঠিকই অনিতাদি বাড়ি ছাড়ল। আমিও এসেছিলাম তার সঙ্গে এই নিমতলি ঘাটে। এই ঘাট থেকে অনিতাদি বিদায় নিয়েছিল চোখের পানি ফেলতে ফেলতে। ব্রহ্মপুত্রের বুক বেয়ে সেদিন হারিয়ে গিয়েছিল নিজ দেশ, নিজ গ্রাম ছেড়ে অন্য দেশে, অন্য গ্রামে, অন্য গঞ্জে। আজ সেই ব্রহ্মপুত্র বুকের উপর চর, নৌকা চলে না, নিমতলি ঘাট হয়েছে নিমতলি বাস স্ট্যান্ড। হারিয়ে যাওয়া অনিতাদির সঙ্গে আমার আর কোনোদিন দেখা হলো না, একটি মুহূর্তের জন্যও না। অনিতাদি আর কোনোদিন ফিরে আসেনি। এই দেশের মাটির ঘ্রাণ নেওয়া হয়নি, দেখা হয়নি হলুদ পাখিদের গাছের ডালে। যাওয়ার পর আমি একা একা বাড়ির ভিতরের আঙিনায় ঘুরে বেড়াতাম। মাঝে মাঝে নারকেল গাছের তলায় এলে আমার বুক ভারী হয়ে উঠত, চোখে পানি আসতো। তবু সেখানে থাকতে আমার ভালো লাগতো, তার ছায়াদের খুঁজে বেড়াতে ভালো লাগতো। নিঃসঙ্গতার অনুভূতিও কখনো আশ্চর্য রকম ভালো লাগে। কষ্টের মধ্যে আনন্দ আছে যদি কষ্ট অনুভব করা যায়। আমি সেই কষ্টগুলো অনুভব করতাম খুঁটিয়ে খুঁটিয়ে। পেছনে ফিরে ক্রন্দনরত মেয়েটির দিকে তাকালাম। এই যে অনিতাদির মতোই দেখতে, তার প্রতিচ্ছায়া কি এই মেয়ের মধ্যেই প্রতিভাত? এই মেয়েটি তাহলে অনিতাদির ভাগ্য বরণ করতে যাচ্ছে? হায় রে মানব জীবন, এ দেশ কেন এদের বর নেই? এ দেশে কেন এদের বর নেই? এদেশে কি প্রজাপতি নেই,
বরের জন্য যদি দেশেই ছাড়তে হয়, তাহলে তাদের এ দেশে থেকে লাভ কি? কিংবা কেনই বা এক দেশ দুই দেশ হলো? এমন এলোপাতাড়ি প্রশ্নবাণে আমি বিদ্ধ হচ্ছিলাম। মুহূর্তের মধ্যে আমার ভেতরে তীব্র ক্ষরণ অনুভব করলাম। বদির কান্না কোনোভাবেই সংবরণ করতে পারছিলাম না। অচেতনভাবেই পকেট থেকে রুমাল নিলাম হাতে। বাবা মারা যাওয়ার পর আমাদের বাড়িটিও যেন একটি শ্মশানে পরিণত হলো। এমন শূন্য গর্ভভূমি আকর্ষণ না করে আমাকে আজ বিকর্ষণী করে চলেছে। একসময় বাড়ি আসা ছেড়ে দিলাম। আজকে অনেক বছর পর নিজের গ্রামের বাড়িতে যাওয়ার যে আনন্দ হিল্লোলে ভাসছিলাম, সেই আনন্দ নিমতলি বাস স্ট্যান্ডের আসার পর মরে গেল ব্রহ্মপুত্রের মতো। অনিতাদি এবং মা বাবাহীন আমার হাহাকার করা গ্রাম, বিষণ্ণ শূন্যতার মধ্যে যেতে আর ইচ্ছে হলো না বুকের ভেতরের ঘুমন্ত কষ্টগুলিকে আর জাগিয়ে তুলতে। ক্লান্তি, জড়তা, অসারতা, হতাশা সব কিছু মিলে আমাকে মুচড়ে দিল মুহূর্তের মধ্যে। গ্রামের দিকে যেতে পা দুটি পাথর হয়ে গেল। কিছুক্ষণ পর বাসের শব্দ শুনতে পেলাম। পিছনে তাকালাম, ঢাকা যাওয়ার একটি বাস এসে থামল। ভিড় সেদিয়ে আমি বাসে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি ক্রন্দনরতা মেয়েটিও চোখ মুছতে মুছতে বাসে উঠছে, আর তার দিকে তাকিয়ে আছে অসহায় ভেজা চোখে কতগুলি চোখ।